নমস্কার। রিটায়ারমেন্ট সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়েই আমরা পার্সোনাল ফাইন্যান্সের ইনভেস্টিং নিয়ে একটা মজবুত ধারণা পেয়েছি। আমরা সবাই বুঝতে পেরেছি যে লং টার্ম ইনভেস্টমেন্টে মিউচুয়াল ফান্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনিও যদি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিছুটা সময় দিয়ে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানা একেবারে যৌক্তিক। তবে এই পর্বগুলো থেকে আপনি শুধুমাত্র বেসিক বিষয়গুলো জানবেন না, বরং এখানে আমরা আরও উন্নত বিষয় নিয়েও আলোচনা করব। আমাদের মূল উদ্দেশ্য হলো যেটা সবাই জানে তার থেকে একটু বেশি করে জানা, যাতে অন্যদের থেকে ভালো এবং সঠিক সিদ্ধান্ত আমরা নিজে থেকেই নিতে পারি। চলুন শুরু করি। শুরুতেই বলে রাখি, আমি ধরে নিচ্ছি যে আপনি এই প্রথমবারের মতো মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানবেন, তাই শূন্য থেকেই শুরু করব। তবে আপনি যদি বেসিক বিষয়গুলো জানেন তাহলে চাইলে এই পর্বটি বাদ দিয়ে এগিয়ে যেতে পারেন। মিউচুয়াল ফান্ডকে একদম সহজভাবে বুঝতে চাইলে স্কুল বাসের সঙ্গে তুলনা করতে পারেন। কারণ স্কুল বাসের ক্ষেত্রে অনেক ছেলে মেয়ে একসঙ্গে যাতায়াত করে, ফলে খরচ কম পড়ে। একজন অভিজ্ঞ ড্রাইভার সেই বাস চালায়। আবার বাসে যাতায়াত করলে অ্যাক্সিডেন্ট হলেও ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম থাকে। মিউচুয়াল ফান্ডও ঠিক একইভাবে কাজ করে। এটা পরিচালনা করেন একজন অভিজ্ঞ এবং পেশাদার ফান্ড ম্যানেজার, যিনি অনেক মানুষের টাকা একত্রিত করে বিভিন্ন ইনভেস্টমেন্ট অপশানে আপনার হয়ে বিনিয়োগ করেন। আর যেহেতু এখানে অনেকের টাকা মিলে যায়, তাই কম খরচে ভালো মানের ইনভেস্টমেন্ট প্ল্যান পাওয়া যায়। তারপর ফান্ড ম্যানেজার যাচাই বাছাই করে ইনভেস্টমেন্ট করার কারণে রিস্কও তুলনামূলক কম থাকে। তবে যেমন চাইলে আপনি নিজে থেকেই বাচ্চাকে স্কুলে পৌঁছে দিতে পারেন, তেমনই চাইলে নিজেও সরাসরি ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে বেশি সময় দিতে হবে। কোম্পানিগুলোর বিশ্লেষণ করে সঠিকটা বেছে নিতে হবে। আবার অনেকের ক্ষেত্রে এত সময় বা অভিজ্ঞতাও থাকে না যে নিজে থেকে সব কিছু ম্যানেজ করা সম্ভব হয়। অর্থাৎ মিউচুয়াল ফান্ড আলাদা কোনো প্রোডাক্ট নয়, এটা ইনভেস্টমেন্টের এক ভিন্ন মেথড। পার্থক্য হচ্ছে প্রফেশনালভাবে ইনভেস্ট করা, পোর্টফোলিওতে ডাইভার্সিফিকেশন পাওয়া এবং একটি রেগুলেটেড সিস্টেমের মধ্যে থাকা। এখন আসি মিউচুয়াল ফান্ড কোম্পানি মানে এএমসি এর ভেতরের গঠন আর কাজকর্মের দিকে। আসলে মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে গেলে এগুলো জানা একেবারে বাধ্যতামূলক নয়, শুধু কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয় জানলেই চলে। কিন্তু আমি চাই আপনি যেন একেবারে সাধারণ ইনভেস্টরের থেকে একটু বেশি জানেন। এটা অনেকটা ঠিক ডিএসএলআর ক্যামেরার মতো। অটো মুডে রেখে ছবি তুললেও ভালো ছবি আসবে, কিন্তু আপনি যদি সেটিংটা বোঝেন তাহলে ছবি আরও অসাধারণ হয়ে যায়। ঠিক তেমনই এএমসি বা মিউচুয়াল ফান্ড কোম্পানির ভেতরে কার কী কাজ, কিভাবে সব কিছু চলে, এসব জানলে আপনার ধারণা আরও স্পষ্ট হবে। আর ভবিষ্যতে মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় নিজের সিদ্ধান্ত অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন। এখন একটা বিষয় বোঝা দরকার, মিউচুয়াল ফান্ড কোম্পানি মানে এএমসি তৈরি করা এত সহজ ব্যাপার নয়। মানে হঠাৎ করে কেউ চাইলে চলো একটি এএমসি খুলে ফেলি, এমনটা হয় না। এখানে অনেক শর্ত থাকে যেগুলো ঠিক করে দেয় সেবি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভারতে সব এএমসি এই সেবির নিয়ম মেনে চলে। আর এএমসি খুলতে হলে লাইসেন্স দেওয়ার একমাত্র অধিকারও সেবির হাতেই। তাই এএমসি গড়ার প্রক্রিয়াটি যথেষ্ট কঠোর। আর এটাও স্বাভাবিক, কারণ এখানে সাধারণ মানুষের বিপুল পরিমাণ টাকা জড়িত থাকে। সেই টাকা যাতে দায়িত্ব নিয়ে ম্যানেজ করা যায়, সেটাই আসল লক্ষ্য। এখন সেই লক্ষ্য পূরণ করতে গিয়ে সেবি একটি কাঠামো তৈরি করেছে, মানে এএমসির ভেতরে একাধিক স্তর বা বিভাগ থাকে, যেখানে আলাদা আলাদা টিম নির্দিষ্ট কাজের দায়িত্ব নেয়। কারোর কাজ শুধু টাকা ম্যানেজ করা, কারোর কাজ সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করা, আবার কারোর কাজ পুরো সিস্টেমটা মনিটর করা। ফলে একদিকে যেমন ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বাড়ে, অন্যদিকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদাহিতাও ঠিকমতো বজায় থাকে। এটি হলো এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির গঠন। এখানে ফান্ড স্পন্সর হলো মূল প্রমোটার বা উদ্যোক্তা। এরা কোনো কোম্পানি বা কর্পোরেট বডি হয়ে থাকে যারা প্রথম সেবির কাছে এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গড়ে তোলার জন্য আবেদন করে। সেবি আবেদনপত্র যাচাই করে থাকে এবং সমস্ত নিয়মকানুনে পাস হচ্ছে কিনা দেখার পর সিদ্ধান্ত নেয় এএমসি লাইসেন্স দেওয়া যাবে কি দেওয়া যাবে না। এবার স্পন্সর সেবির কাছ থেকে লাইসেন্স পেলে প্রথম কাজ হলো ট্রাস্ট তৈরি করা এবং সেটা অফিসিয়ালি রেজিস্টার করা। তারপর অন্তত 4 জন ট্রাস্টি নিযুক্ত করতে হয়,
স্পন্সর চাইলে ট্রাস্টি কোম্পানিও নিযুক্ত করতে পারে। অবশ্যই স্পন্সরকে সেবির অনুমতি মেনে গাইডলাইন ধরেই সব কিছু করতে হয়। ট্রাস্টিদের কাজ হলো খেয়াল রাখা যে এএমসি ঠিকমতো সেবির নিয়ম মেনে চলছে কিনা, আর সময়ে সময়ে সেবিকে রিপোর্ট করা। ট্রাস্ট আর স্পন্সর মিলে এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ করে, আর এই এএমসি আসলে মিউচুয়াল ফান্ড চালায়। এখানেই থাকে ফান্ড ম্যানেজার, অ্যানালাইসিস, অফিস টিম, যারা সবাই মিলে স্কিম বানায়, ম্যানেজ করে এবং সেটাকে পরিচালনা করে। অবশ্যই সমস্ত কিছু সেবির নিয়ম মেনে। তাই সহজভাবে বললে মিউচুয়াল ফান্ডের আসল ইঞ্জিনই হলো এএমসি। এবার এএমসি একটা কাস্টোডিয়ান নিয়োগ করে। কাস্টোডিয়ানের কাজ হলো এএমসি যে সমস্ত শেয়ার বা অ্যাসেট কিনছে সেগুলো নিরাপদে রাখা। আর আরএটি অর্থাৎ রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্টের কাজ হলো ইনভেস্টরদের সার্ভিস দেওয়া, যেমন ফোলিও নাম্বার দেওয়া, ইউনিট ট্রান্সফার করা ইত্যাদি। সহজভাবে বললে কাস্টোডিয়ান আর আরএটি হলো এএমসি এর সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ মিউচুয়াল ফান্ড চালাতে অনেক পক্ষ একসাথে কাজ করে থাকে, কিন্তু একজন ইনভেস্টর হিসাবে আপনার মাথায় শুধু দুটো জিনিস থাকাই যথেষ্ট: স্পন্সরকে, ফান্ড ম্যানেজারকে। কারণ স্পন্সর ভালো ও বিশ্বাসযোগ্য হলে আপনি জানবেন সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন। আর ফান্ড ম্যানেজার যেহেতু সিদ্ধান্ত নেয় আপনার টাকা কোথায় ইনভেস্টমেন্ট হবে, তাই ফান্ড ম্যানেজারও ভালো হওয়া আবশ্যক। এখন প্রশ্ন হলো, কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই সমস্ত তথ্য আপনি কোথায় পাবেন? মিউচুয়াল ফান্ড সম্বন্ধে যে কোনো তথ্য পাওয়ার রাস্তা হলো ওই মিউচুয়াল ফান্ডের দেওয়া স্কিম রিলেটেড ডকুমেন্টস। এই স্কিম রিলেটেড ডকুমেন্টসের আবার দুটো ভাগ: এক এসআইডি অর্থাৎ স্কিম ইনফরমেশান ডকুমেন্ট, দুই এসএআই অর্থাৎ স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশান। স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশান থেকে আমরা কোনো ফান্ডের স্পন্সর, ট্রাস্টি, কাস্টোডিয়ান, আরএটি এছাড়াও বিভিন্ন লিগ্যাল তথ্য পেয়ে থাকি। উদাহরণ হিসাবে এই হলো কোটাক লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের এসএআই। এখানে স্পন্সর কোম্পানি হলো কোটাক মহিন্দ্রা ব্যাংক লিমিটেড। আর এই হলো ট্রাস্টি বোর্ডের মেম্বার্স। এখানে 5 জন মেম্বার্স উপস্থিত। আমি এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশানেতে দিয়ে দেবো, আপনি ওখান থেকে আরও বিস্তারে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই থাক। পরের পর্বে আমরা মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলবো। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নমস্কার।